একবার ভাবুন তো, শুধুমাত্র যুক্তি দিয়ে এটা প্রমাণ করা সম্ভব যে আমাদের আত্মা আসলে অমর? এটা কোনো কল্পনার গল্প নয়, বরং আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে দার্শনিক প্লেটো ঠিক এটাই করে দেখানোর চেষ্টা করেছিলেন। চলুন আজকে আমরা সেই অসাধারণ যুক্তির ভিতরে ডুব দেই আর দেখি এর প্রতিটি ধাপ কিভাবে কাজ করে। আচ্ছা, দৃশ্যটা একবার কল্পনা করা যাক। সক্রেটিসের জীবনের শেষ কয়েক ঘণ্টা, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু তিনি একদম শান্ত, অবিচল। কেন? তার ছাত্র প্লেটোর মতে উত্তরটা খুব সহজ। সক্রেটিস মৃত্যুকে ভয় পাচ্ছিলেন না, কারণ তিনি বিশ্বাস করতেন যে তার আত্মা অমর। আর এই অদ্ভুত শান্তভাব থেকে জন্ম নিয়েছিল দর্শনের ইতিহাসের অন্যতম বিখ্যাত এক যুক্তি। এটা কিন্তু শুধু কোনো শুকনো যুক্তিতর্ক নয়, এর পেছনে একটা বাস্তব আর নাটকীয় মুহূর্ত জড়িয়ে আছে। সক্রেটিস যখন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, তখন তার ছাত্র প্লেটো তার প্রতিটি কথা খুব যত্ন করে লিখে রাখছিলেন। আর প্লেটোর জন্যই আজ আমরা সেই যুক্তিটা আবার নতুন করে বুঝতে পারছি, যা সক্রেটিসকে তার শেষ মুহূর্তেও এতখানি শক্তি জুগিয়েছিল। সক্রেটিসের মূল যুক্তিতে যাওয়ার আগে আমাদের প্লেটোর জগতের ধারণাটা একটু বুঝতে হবে। প্লেটোর মতে আমরা যে জগতে বাস করি তার বাইরেও আর একটা জগৎ আছে। চলুন আগে সেই ধারণার জগতে একটু ঢু মেরে আসি। সক্রেটিসের যুক্তিটা বুঝতে হলে সবার আগে জানতে হবে প্লেটো বাস্তবতাকে কিভাবে দেখতেন। তিনি বলতেন বাস্তবতা আসলে দুটো জগতে বিভক্ত। একদিকে আছে আকার বা ফর্মসের জগৎ। এটা হলো নিখুঁত, চিরন্তন আর অপরিবর্তনীয়, যেমন ধরুন সৌন্দর্যের যে আসল আইডিয়া বা ধারণাটা। আর অন্যদিকে আছে আমাদের এই চেনা জগৎ, মানে বস্তু বা পার্টিকুলার্সের জগৎ, যা অপূর্ণ আর সবসময় বদলাতে থাকে। যেমন একটা সুন্দর ফুল, যা ওই আসল সৌন্দর্যের একটা ছায়া মাত্র, আর একদিন তো ঝরেই যাবে। প্লেটো নিজেই কিন্তু ব্যাপারটা আরও সহজ করে দিয়েছেন। তিনি বলছেন আগুন নিজে উত্তাপের আকার নয়, বরং আগুন ওই উত্তাপের ধারণাটার একটা অংশীদার মাত্র। একইভাবে বরফও নিজের শীতলতার আকার নয়। আসল ধারণাটা সবসময় বস্তু থেকে আলাদা, আরও উচ্চতর একটা স্তরে থাকে। বেশ, তাহলে এই দুটো জগৎ যদি এতটাই আলাদা হয়, তাহলে তারা একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করে? প্লেটো এর জন্য কিছু নির্দিষ্ট নিয়মও তৈরি করেছিলেন। চলুন পরের ধাপে গিয়ে দেখি এই সংযোগটা ঠিক কিভাবে কাজ করে। প্লেটোর প্রথম নিয়মটা হল আপতিক অংশীদারিত্ব, মানে এমন এক সম্পর্ক যা আকস্মিক বা বদলাতে পারে। যেমন ধরুন সিমিয়াস সক্রেটিসের থেকে লম্বা, কিন্তু এটা সিমিয়াসের কোনো চিরস্থায়ী গুণ নয়। আরও লম্বা কারো পাশে দাঁড়ালে সে তো খাটো হয়ে যাবে। তার মানে তার লম্বা বা খাটো হওয়াটা পাল্টাতে পারে, কিন্তু তাতে সে সিমিয়াসই থাকবে। আর এর ঠিক উল্টোটা হল অপরিহার্য অংশীদারিত্ব। যেমন আগুনের কথা ভাবা যাক। আগুনকে আগুন হতে হলে তাকে অবশ্যই গরম হতেই হবে। গরম হওয়াটা আগুনের জন্য ঐচ্ছিক কিছু না, এটা তার অস্তিত্বের জন্যই জরুরি। এটা তার পরিচয়েরই একটা অংশ, যা বদলানো যায় না। আবারও বরফ আর আগুনের উদাহরণটা ভাবুন। বরফকে বরফ হতে হলে তাকে অপরিহার্যভাবে শীতল হতেই হবে, আবার আগুনকে আগুন হতে হলে তাকে অপরিহার্যভাবে গরম হতেই হবে। এগুলো তাদের কোনো পছন্দের গুণ নয়, বরং তাদের অস্তিত্বের মূল শর্ত। এটাই হলো অপরিহার্য অংশীদারিত্ব। আচ্ছা, এইবার আসল নিয়মে আসা যাক। প্লেটো যাকে বলছেন বিপরীতের নীতি। ধারণাটা খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী। কোনো বস্তু একই সময়ে এবং একই দিক থেকে দুটো বিপরীত গুণের অধিকারী হতে পারে না। যেমন সিমিয়াস সক্রেটিসের তুলনায় একই সাথে লম্বা এবং খাটো, দুটোই হওয়া সম্ভব না। তো এই নিয়মের ফলাফলটা কি? প্লেটো প্রায় মিলিটারির মতো ভাষা ব্যবহার করে বলছেন, যখন বরফের মতো কোনো বস্তু, যা কিনা অপরিহার্যভাবে শীতল, তার বিপরীত মানে উত্তাপের মুখোমুখি হয়, তখন তাকে হয় পিছু হটতে হবে অথবা ধ্বংস হতে হবে। সে একই সাথে ঠান্ডা আর গরম থাকতে পারবে না। ঠিক আছে, এতক্ষণ আমরা যে ভিত্তিগুলো তৈরি করলাম, দুটো জগৎ, দুই ধরনের অংশীদারিত্ব আর বিপরীতের নীতি, এবার সে সব কিছুকে আত্মার ওপর প্রয়োগ করার সময় এসেছে। এখান থেকেই প্লেটোর চূড়ান্ত যুক্তিটা দানা বাঁধতে শুরু করছে। আচ্ছা, এবার সব টুকরোগুলো এক জায়গায় করা যাক। ১ নম্বর, আত্মা কি করে? আত্মার শরীরে প্রাণ নিয়ে আসে, খুব সহজ। ২ নম্বর, এর মানে হল আত্মাকে অবশ্যই প্রাণ নামের আকারের অংশীদার হতে হবে। ৩ নম্বর, এই অংশীদারিত্বটা কিন্তু অপরিহার্য, কারণ প্রাণ দেওয়াটাই তো আত্মার কাজ। যে আত্মা প্রাণ আনে না, সে তো আত্মাই নয়। এইবার আসল পয়েন্টটা আসছে। প্রাণের বিপরীত কি? মৃত্যু। আর আমাদের সেই বিপরীতের নীতি অনুযায়ী আত্মা, যা কিনা প্রাণের অপরিহার্য ধারক, সে কিছুতেই তার বিপরীত মানে মৃত্যুকে গ্রহণ করতে পারে না। তাহলে প্লেটোর যুক্তিটা হল আত্মা ঠিক সেই বিশেষ ধরনের বস্তু যা অপরিহার্যভাবে প্রাণের অংশীদার।
ঠিক যেমন আগুন অপরিহার্যভাবে উত্তাপের অংশীদার, আত্মা কিন্তু হঠাৎ করে বা আপতিকভাবে প্রাণের অংশীদার নয়। প্রাণ তার অস্তিত্বের একেবারে মূল ভিত্তি। যুক্তিটা প্রায় শেষ, কিন্তু একটা ছোট্ট এবং চূড়ান্ত মোচড় এখনও বাকি আছে। আত্মা মৃত্যুকে গ্রহণ করতে পারে না, এটা তো বোঝা গেল, কিন্তু এর থেকে অমরত্বের প্রমাণটা ঠিক কিভাবে আসে? এই যুক্তির প্রথম এবং সরাসরি উপসংহার হল আত্মা মৃত্যুহীন বা ডেথলেস। সে তার নিজের বিপরীত অর্থাৎ মৃত্যুকে নিজের ভেতরে জায়গা দিতে পারে না। কিন্তু এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু জরুরি প্রশ্ন চলে আসে। মৃত্যুহীন মানে যা মরতে পারে না, আর অমর মানে যা কখনো ধ্বংসই হয় না। এই দুটো কি আসলে একই জিনিস? প্লিটোর যুক্তির শেষ ধাপটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে মৃত্যু শব্দটার সংজ্ঞার ভেতরে। মৃত্যু কিন্তু যে কোনো ধরনের ধ্বংস নয়, এটা একটা বিশেষ ধরনের বিনাশ, যা শুধুমাত্র জীবন্ত জিনিসের ক্ষেত্রেই ঘটে। একটা পাথরকে তো গুঁড়ো করে দেয়া যায়, কিন্তু পাথরটা তো মারা যায় না। আর এখানেই প্লেটোর যুক্তির শেষ চালটা। যদি আত্মা একটা জীবন্ত সত্তা হয়, তাহলে তাকে ধ্বংস করার একমাত্র উপায় হল মৃত্যু। কিন্তু আমরা তো একটু আগেই প্রমাণ করেছি যে আত্মা মৃত্যুহীন, সে মরতে পারে না। তাহলে যে জিনিসটাকে ধ্বংস করার একমাত্র উপায়টাই বন্ধ, তাকে তো আর ধ্বংসই করা সম্ভব নয়। আর এটাই হল প্লেটোর চূড়ান্ত সিদ্ধান্ত। যখন একটা শরীর মারা যায় এবং আত্মা মৃত্যুর মুখোমুখি হয়, তখন সে ধ্বংস হয়ে যায় না। যেহেতু সে মৃত্যুহীন আর তাই অবিনশ্বর, তাকে কেবল পিছু হটতে হয়, সে অন্য কোথাও চলে যায়। তার মানে আত্মা অমর। এখন প্লেটোর এই আকারের জগৎ বা ফর্মসের ধারণাকে কেউ বিশ্বাস করতেও পারেন, আবার নাও করতে পারেন। কিন্তু সেই তর্কটা যদি একপাশে সরিয়েও রাখা হয়, এই যুক্তির যে গঠন, তার যে নিখুঁত বুনন, তা এক অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় দেয়। প্রশ্নটা হলো, উত্তর খোঁজার জন্য এমন একটা নিখুঁত যৌক্তিক কাঠামো তৈরি করার এই যে মানসিক চেষ্টা, এটা আসলে আমাদের নিজেদের সম্পর্কে কি বলে?